ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজনীন মুন্নি। 10টা সংস্কার কমিটি কাজ করছে। আগামীর বাংলাদেশ কেমন হবে তার দিক নির্দেশনা থাকবে এই কমিটির প্রতিবেদনগুলোতে। প্রতিবেদন জমা পড়বে ডিসেম্বরে। তারপর শুরু হবে সংস্কার কাজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কারের গতির উপর নির্ভর করবে আগামী নির্বাচন। তবে দ্রুত নির্বাচনের পক্ষেই তার বক্তব্য এসেছে বিদেশি গণমাধ্যমে। তবে সরকারের এমন বক্তব্যে কতটা আস্থা পাবে রাজনৈতিক দলগুলো, সেই প্রশ্ন উঠেছে। কারণ ইতিমধ্যেই সামনের বছর থেকে মাঠে কর্মসূচিতে নামতে যাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইছে তারা। এই নিয়ে বিএনপি নেতারা প্রতিদিনই কথা বলছেন। ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে কি করবেন সে বিষয়ে আজ স্পষ্ট ধারণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অঙ্গীকার করেছেন, গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠন করা। শুধু তাই নয়, ক্ষমতায় গেলে দেশ পরিচালনার ক্ষেত্রেও প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে না উঠতে পারেন সে ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন তিনি। বিএনপির এই শীর্ষ নেতা আরও নিশ্চয়তা দিয়েছেন, ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক ও অলিগার্কিক হবেন না। কতদূর সংস্কার আর কতদূরই বা নির্বাচন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, সেই রাজনৈতিক পরিবেশ কি এই দেশে বিদ্যমান আছে? তারেক রহমানের অঙ্গীকারকে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন জাতীয় পার্টির একাংশের কো চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, এবং আছেন আমাদের সাথে বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। এবং দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা অতিথি যারা আমাদের সাথে যোগ দিয়েছেন। রাজিকুজ্জামান রতনকে দিয়ে আমি শুরু করতে চাই। তিনি সহ সাধারণ সম্পাদক বাসদ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটা দিয়েই আপনার সাথে আমি শুরু করতে চাই। তিনি বলেছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে নির্বাচন কবে হবে। সংস্কার কমিটি গঠন হয়েছে, তারা এখনো প্রতিবেদন দেয়নি। তবে শুরুর দিন থেকে আমরা সংস্কারের কথা শুনছি যে দেশ সংস্কারের কাজে হাত দিয়েছেন তারা। এই সংস্কারের গতি কবে থেকে নির্ধারিত হবে সেটা বোঝা যাচ্ছে কিনা প্রধান উপদেষ্টার কথায়, যে চলমান অবস্থায় নাকি প্রতিবেদন পাওয়ার পর? আর গতি নির্ধারণটা আসলে কিভাবে হবে এটা বোঝা যাচ্ছে কিনা রাজনৈতিক দল হিসাবে? ধন্যবাদ। একটা দারুণ বলবো যে কনফিউজিং কোশ্চেন, এবং উত্তরটাও হয়তো ঠিক কংক্রিট হবে না। কারণ শুরু হয়েছে কখন, শেষ হবে কখন, এটা নির্ভর করবে গতি, তার উপরে গন্তব্য। এর সঙ্গে আবার আছে গতিমুখটা কোন দিকে। এখন আমাদের 10টা সংস্কার কমিশন, এর মধ্যে অনেকগুলো সংস্কার কমিশন এখনও পূর্ণাঙ্গ আকার পায়নি। 2 নম্বর, যারা পূর্ণাঙ্গ আকার পেয়েছে তারা কি কাজ শুরু করেছে এবং কিভাবে কাজ করবে তা নিয়েও একটা ধোঁয়াশা আছে। তারপরে আজকে যে কথাটা আসছে, এই কথাটা খুবই একটা বুদ্ধিদীপ্ত কথা। অনেকটা মনে পড়ে যায়, এই সম্রাট আকবর জিজ্ঞেস করেছিলেন যে দিল্লিতে কতটা কাক আছে, বলেছিল যে ৯,৯৯৯, চট জলদি উত্তর। তো বলছে ঠিক, যদি বেশি হয় তাহলে বেশি হলে বাইরে থেকে আসছে, আর যদি কম হয় তাহলে নিশ্চয়ই বাইরে বেড়াতে গেছে। সেরকম সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচন কবে। গতিটাকে নির্ধারণ করবে। যদি দ্রুত গতিতে হয় তাহলে তাড়াতাড়ি নির্বাচন হবে, আর যদি গতি দ্রুত না হয় তাহলে দেরিতে নির্বাচন হবে। ফলে এই উত্তরে আপনি কি, আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে উত্তরের কতটুকু আপনি গ্রহণ করবেন এবং কতটুকু। কিন্তু সেই গ্রহণের ক্ষেত্রে একটু কি আমরা সহায়তা পাবো কিনা পরের লাইনটাতে, যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক নয়, দ্রুতই নির্বাচন হওয়াটা ঠিক, এই কথাটা কিন্তু আবার সাথে যুক্ত আছে। কাজে সেটা কি আসলে সাপোর্টিং হিসেবে কোথাও কোনো কিছু কাজ করে কিনা? হ্যাঁ, দ্রুত কথাটা কিন্তু এটা আপেক্ষিক হয়ে গেছে। প্রথমে আমরা শুনেছিলাম কি যে সংস্কার শেষ হওয়ার পরে 18 মাস পরে নির্বাচন হবে। আচ্ছা, তারপর বললেন না, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির কাজ একই সঙ্গে চলতে থাকবে। তারপর আবার বললো যে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুততম সময়ে হবে। ফলে কথাগুলো কিন্তু খুব দ্রুততম সময়ে তাদের বাক পরিবর্তন করছে। একটা কথা খুবই দারুণ, এ পর্যন্ত যারাই অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেছে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যত দেরি করেছে তত তারা জনপ্রিয়তা হারিয়েছে। ইভেন যখন একটা নতুন ধরনের বাংলাদেশ করবেন বলে 1/11 হয়েছিল না, 1/11 কিন্তু 6 মাস পরেই তার জনপ্রিয়তার পারদ নিম্নমুখী হয়েছিল। আর এখন আমরা এই কথাটা বলতে চাই না যে গণঅভ্যুত্থানটা হয়েছে একটা ফ্যাসিস্ট প্রবণতার বিরুদ্ধে দারুণ একটা লড়াই হয়েছিল। এর মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষাটা অনেক উঁচু স্তরে উঠেছিল।
এবং উঁচু স্তরে উঠে গিয়ে সেটা একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল। এবং যার কারণে দেখুন এই যে সরকার পতনের পরে তো 3 মাস পার হয়ে গেল না, জিনিসপত্রের দাম কমেনি। মানুষ কিন্তু এখনও অপেক্ষায় আছে যে এই সরকার দেখি একটু চেষ্টা করুক। আমাদের রিজার্ভ পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি, তারপরে মানুষ বলছে দেখি আর একটু চেষ্টা করুক। আমাদের শ্রমিকরা 2 মাস 3 মাস ধরে বেতন পাচ্ছে না, রাস্তায় নামছে, পুলিশের গুলি খাচ্ছে, নিপীড়ন ভোগ করছে, তারপরে কিন্তু শ্রমিক সংগঠনগুলো বলছে দেখি আর একটু দেখি। তার মানে মানুষের এখনও আস্থার জায়গাটা আছে যে সরকার অন্তত জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে না, জনগণের আকাঙ্ক্ষাটাকে পূরণ করার চেষ্টা করবে। কিন্তু কতক্ষণ, এই কতক্ষণ কথাটা বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে খুব আবেগের দেশ, তো জীবন দিতেও যেমন দ্বিধা করে না, ঠিক তেমনি আমরা রাজনীতি করলে মনে করি যে দুটো জিনিস আমাদের খুব পাশাপাশি থাকে, একটা হচ্ছে ফুলের মালা আর একটা হচ্ছে জুতার মালা। তো ফুলের মালা গলায় পরাতেও যেমন দ্বিধা করে না, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটলে সেই জনগণ কিন্তু মুখ ঘুরিয়ে নেয়। এটা আমরা দেখুন 47-এ পাকিস্তান হওয়ার পরে 48-এর পর থেকে আন্দোলন শুরু হয়েছে, 52-তে গিয়ে তীব্রতা পেয়েছে ভাষাকে কেন্দ্র করে, 71-এ দেশ স্বাধীন হয়েছে, 72-এ 31শে অক্টোবর জাসদ তৈরি হয়েছে, তারপরে আন্দোলনের তীব্রতা তৈরি হয়ে গেছে, 90-এর আমরা এত বড় একটা অভ্যুত্থান করলাম, তারপরে নির্বাচন একটা খুব ভালো নির্বাচনই হলো, নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এলো। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরেও কিন্তু 6 মাস 1 বছরের মধ্যেই আবার আন্দোলন শুরু হয়েছে। আবার ধরুন এই যদি 2007-এ একটা সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তারপরে আন্দোলন হয়েছে। ফলে এই ইতিহাসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। জনগণের জঠর জ্বালাটা যেমন খুব গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষাটাও খুব বিবেচনাযোগ্য, যে আকাঙ্ক্ষার জায়গাটা যেন কখনো মার না খায়। একদম। গোলাম সারোয়ার মিলন আমাদের সাথে আছেন, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। একদম এটা বলাই হয়ে থাকে যে 3 মাস আসলে একটা সরকারকে নির্বাচনের জন্য চাপ দেওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিনা, কিন্তু আমরা দেখছি আসলে শুরু থেকেই এই চাপে এই সরকার পড়েছে। সকল রাজনৈতিক দল, ছাত্র জনতার সমর্থনে যে সরকারটা গঠিত হয়েছে, তাকে এত অল্প সময়ের মধ্যেই নির্বাচনের জন্য এখনই রূপরেখা দিতে হবে, এখনই নির্বাচন দিতে হবে, এখনই এগুলো করতে হবে, এই চাপটা দেওয়া কি খুব দ্রুত গতিতে হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় কিনা? ধন্যবাদ মুনিয়াপা আপনাকে, প্রিয় সঞ্চালক হিসাবে, এবং আমার 2 সম্মানিত সহকর্মী অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আপনার কথায় যেটা বলতে হয় যে দেখেন, যে 5ই আগস্ট বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, যে জন আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই আকাঙ্ক্ষা তো পূরণ করতেই হবে। জেনজির যে দৃষ্টিভঙ্গি, স্বপ্ন, সেটা তো নিশ্চয়ই সব দল ধারণ করবে, এটাই স্বাভাবিক। কথা হচ্ছে যে আজকে এই কথাটা কেন আসছে। দেখেন, আজকে 100 দিন হতে চলল, তো যেটা রতন ভাই বলে গেছেন তার ধারাবাহিকতা টেনে আমি বলতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে, এই জিনিসটা কিন্তু মানুষকে খুব পীড়া দিচ্ছে। এই কারণ সাধারণ মানুষ পেটে যখন ক্ষুধা থাকে তখন কিন্তু ওই সংস্কার কিংবা দেশের কথাটা মাথায় থাকলেও তাদের কিন্তু অনেক পীড়া দেয়। তো আমি কথাটা বললাম এই কারণে যে আলেকজান্ডার তো এই দেশের সম্পর্কে বলেছিলেন যে কি বিচিত্র দেশ সেলুকাস, জোয়ার ভাটার দেশ, যে জনগণ রাস্তায় নেমে এসেছিল, সেই জনগণ যে চোখ ফিরিয়ে নেবে না যদি না তারা সময় মতো সিদ্ধান্ত নেয়। কারণ সিদ্ধান্ত গ্রহণটা হলো সময়ের সাথে তাল মিলিয়ে। এখন প্রশ্ন হলো, আপনি যেটা বললেন যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে কিনা, এটা তো বিএনপি বড় দল এবং তার সাথে অন্যান্য দল, এমনকি আমাদেরকে যারা স্বৈরাচারের সহযোগী বলে এমনকি এমন কোনো দল নাই যে তা এই সরকারকে সমর্থন করে না, কারণ এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং সবাই বলেছে একটা যৌক্তিক সময় সংস্কার করতে হবে এবং যৌক্তিক সময় নির্বাচন, যদিও ডিফাইন করা হয়নি। চাপের কথাটা যেটা বললেন আজকে উনি বললেন যে অন্তর্বর্তী সরকার বেশি দিন ক্ষমতায় থাকাও ঠিক হবে না, যে কথাটা বললেন উনি সুন্দর বলেছেন, কিন্তু সেটার তো একটা রোড ম্যাপ থাকতে হবে। কারণ এই আপনাদের অনুষ্ঠানে আমি আমাদের অবস্থান থেকে বলেছি, আমার মতো অনেকেই বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে, সেটা আরও 2 মাস প্লাস মাইনাস হতে পারে, সবগুলি দলের সাথে বসে করে, কিন্তু সেটা বলতে হবে। কারণ একটা
নির্বাচনকে করার জন্য বিভিন্ন রিফর্ম দরকার, ভোটার তালিকা করা দরকার, নির্বাচন কমিশন গঠন করা দরকার, পাশাপাশি অন্যান্য যে আশুমিয়াদি যে সংস্কার সেগুলি করা দরকার। এখন আপনারা যে ঢিলে তালে চলছে গভর্নেন্সের প্রশ্নে, শাসনের প্রশ্নে, সুশাসনের প্রশ্নে আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকার। আজকে ডক্টর ইউনূস আমাদের খুব গর্বের ধন, আমাদের বিশ্বনন্দিত নেতা। উনি 3-0 কি দারিদ্র্য বিমোচন, বেকারত্ব 0, দারিদ্র্য 0 এবং কার্বন নিঃসরণ 0, এটা কিন্তু নন্দিত একটা জিনিস। এবং কিন্তু এইটা ভালো, কিন্তু এটা থিওরি উনি দিয়েছেন, কিন্তু বাংলাদেশের শাসনের প্রশ্নে কিংবা ইয়ের প্রশ্নে আজকে যদি প্রশ্নবিদ্ধ হয়ে যান এবং ডক্টর ইউনূস যদি ফেল করে, তাহলে তার জীবনের অর্জিত যেমন সবই হয়ে যাবে, এই আন্দোলনের যে অর্জন সেটা বিসর্জনে পরিণত হবে। কারণ এই ছাত্ররা কয়দিন আগে, গতকাল না পরশুই বললো যে আমরা প্রয়োজনে আরেকটা বিপ্লবের ডাক দিব। আমরা তো এই কথা শুনতে চাই না। তাই আমি শেষ করতে চাই এইভাবে যে এখানে একটা অলরেডি জাতীয় ঐক্যমত হয়ে আসে যে আপনারা মোটা দাগে একটা সংস্কার করে আগামী ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনটা যদি হয়ে যায়, সেটা একটা রোডম্যাপটা দিয়ে দেখ। সেখানে তারা বলুক যে বিএনপি সহ অন্যান্য পার্টিকে ডেকে যদি বলে যে আমাদের এই ডিসেম্বর হবে না, আগামী ফেব্রুয়ারি লাগবে, সেটা হলো আলোচনার ব্যাপার। কিন্তু রোডম্যাপটা বলছেন যে রোডম্যাপটা রাখলেই শুধুমাত্র আস্থার জায়গাটা তৈরি হবে। শামসুজ্জামান দুদু আমাদের সাথে আছেন, ভাইস চেয়ারম্যান বিএনপি। অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকে মানে গতকাল তিনি এই প্রধান উপদেষ্টা বক্তব্যটা দিয়েছেন এএফপিকে। তার এই বক্তব্যটা পুরোটাই আপনারা জানেন। এই বক্তব্য কি বিএনপিকে স্বস্তি দিয়েছে কিনা, একটু আস্থা আসছে কিনা নির্বাচনটা দ্রুত সময়ে হবে সেই বিষয়ে? না, আমরা আস্থাশীল। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পণ্ডিত মানুষ, গবেষক মানুষ। শুধু দেশে না, সারা বিশ্বব্যাপী তার একটা জনপ্রিয়তা আছে। তাকে আমরা যখন অফার করেছে দেশবাসী প্রধান উপদেষ্টার, এতটাই তিনি প্রয়োজনীয় যে 4 দিন সরকার ছিল না। 4 দিন পরে উনি অলিম্পিক উদ্বোধন করার পরে আসছেন দেশে। তো উনি এতটাই ভায়াবল এবং এতটাই প্রয়োজনীয়, এটা ভাবা যায় না। এবং ওনার উপরে এই দেশবাসী এখনও আস্থাশীল। তো আজকে না গতকাল এএফপির সঙ্গে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, অলরেডি ট্রেনের মানে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে অসুবিধা কি? আপনার মনে হয়েছে নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে? না না, আমার মনে না, উনি বলেছেন। আমি আমার মনে করার কিছু নাই। রাজনীতি একটা বিজ্ঞান, এটা সাহিত্য না, এটা ভাবের কবিতা না। এটা যদি বিজ্ঞান হিসেবে গ্রহণ না করে, তাহলে এই দেশে এমন অনেক জনপ্রিয় রাজনীতিক ছিল যাদের জনপ্রিয়তা আকাশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু যখন সে মানুষের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে, সে মাটিতে পড়ে নাই, একেবারে পাতালে পড়ে গেছে। তো ডক্টর ইউনূস আমার মনে এগুলো জানেন, কারণ বিদগ্ধ মানুষ তো। আর তার আশেপাশে যেগুলো উপদেষ্টা আছে, এরাও অত্যন্ত পণ্ডিত মানুষ। সেই জন্য আমি এই জন্যে আস্থা রাখছি যে তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটা তিনি বুঝতে পারছেন বলে ট্রেন ছেড়ে দিয়েছেন। কিন্তু গতিটা কি, কবে পৌঁছাবে, এটা নির্ধারণ করতে পারেননি। ওইটা শুধু বলে দিলে পরে কাজ শেষ। মানে যে আগামী 3 দিন পর, 3 মাস পর, 6 মাস পর ট্রেন ওই স্টেশনে পৌঁছাবে, তাহলে আমার মনে হয় কিল্লাফতে। সেই জন্যে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। ছাত্ররাও কিছু উদ্বিগ্ন হয়ে পড়ছে তাকে নিয়ে, আমি বলবো যে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যথাসময়ে উনি নির্ধারণ না করতে পারলে ডেট, তো এই দেশের জনগণ নির্ধারণ করে ফেলবে, অসুবিধা কি? জনগণ নির্ধারণ করে ফেলবে। এবং সেই প্রশ্নে আপনাদের আসি, বিএনপির তরফ থেকে এক ধরনের কর্মসূচির পরিকল্পনা আছে, জানুয়ারি নাগাদ আপনার মাঠ পর্যায়ে কর্মসূচি যাবেন, নানা ধরনের সমাবেশ হবে, সেখানে নানাবিধ কর্মসূচি হবে, আপনাদের 31 দফাও সবার মাধ্যমে বিলি করা হবে, সবাইকে জানানো হবে। কিন্তু তার পরবর্তীতে আমাদের কাছে যতখানি তথ্য এসছে, ভুল হলে নিশ্চয়ই আপনি আপনাকে শুধু দিবেন, মার্চ এপ্রিল নাগাদ আপনারা নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনের দাবিতে আপনারা একটু কঠোর আন্দোলনের দিকেও যেতে চান। আসলে এরকম কোনো পরিকল্পনা বিএনপির আছে কিনা? আমরা তো এখনই বলছি নির্বাচনের কথা, যত তাড়াতাড়ি সম্ভব এখন বলছেন, কিন্তু সেটা কি কর্মসূচিতে রূপান্তরিত হবে কিনা? না না, সেটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আচ্ছা, আমরা তো এই সরকারের সমর্থক, সব থেকে বড় অংশীদার, সাপোর্টার ক্ষেত্রে। এবং আমরা যারা আন্দোলন ছিল, মিলন ভাইরা বোধহয় সাপোর্ট করে নাই,
সাপোর্ট করা হয়েছে। এখন না 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 সে মানে আমাদের মতো না, তারা তাদের মতো করে সাপোর্ট করছে। তা ওখানে রতন সাহেব আছে বা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদকে বিরোধিতা করছে, তারা 1-2 বছর 1-2 মাস না 16 বছর ধরে করছে। ডক্টর ইউনূস সাহেব যদি বলেছে এই সরকার ছাত্রদের সরকার, হ্যাঁ, তো সব মানুষের বিবেচনা তো একরকম হয় না। তো স্বাভাবিক কারণে কারো ভুলভালও হয়ে যেতে পারে। এটা জনতার সরকার, তো জনতার মধ্যে ছাত্ররা পড়ে, ছাত্ররা আলাদা না। কারণ এখানে যে কয়জন বসে আছে সব ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। স্বাভাবিক কারণে বলি যে এই সরকারের কাছে মানুষের সব থেকে বড় প্রত্যাশা আছে 16 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। প্রধান কাজ হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই ভোটাধিকার ফিরিয়ে দিলে তারা তাদের পছন্দের প্রার্থী ঠিক করে নেবে যে এই লোকটি আমাদের জীবনমানকে আমাদের গতি এনে দিবে। সেই অধিকার তারা 16 বছর ধরে পায় নাই। তো এই সরকার ওই বিবেচনায় যদি এটা করতে পারে তাহলে অনন্য কাজ, আর যদি না করতে পারে তাহলে আপনি আমি বা আরেকজন একটু স্মরণ করাবো না, সেটাকে খারাপ তো না। না নিশ্চয়ই আমরা স্মরণ করতে পারি আপনি বোধহয় ভুল ট্র্যাকে যাচ্ছেন, একটু স্মরণ করিয়ে দিব। আর 2, আমি আগে শুরুতে বলেছি রাজনীতি বিজ্ঞান, এটি সাহিত্য কবিতা বা অন্য কিছু না। সেই বিজ্ঞান হিসেবে গ্রহণ করলে পরে আপনি যথারীতি যদি ঔষধ ঠিকমতো সময় ঠিকমতো পথ্য কোনো রোগীকে না দেওয়া যায় তাহলে তার মৃত্যু হতে পারে। ঠিক তেমনি রাজনীতির ক্ষেত্রে যখন যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার তখনই নিতে হয়, ওটা নিতে হবে, না নিলে পরে ভুল হয়ে যেতে পারে। সেই জন্য আমার কাছে মনে হয় এই সরকার খুব বিচক্ষণ, এবং আমার ধারণা যে আমাদের বলার আগেই তারা সিদ্ধান্ত নিতে পারবে। যেহেতু এপির কাছে বলেছে ট্রেন ছেড়ে দিয়েছে, তো ট্রেন ছাড়লে স্টেশনে তো নাম থাকতে হবে, নিশ্চয়ই স্টেশনের নাম থাকতে হবে, এবং ট্রেনের গতি কতখানি সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এখন। কারণ সেই প্রশ্নটা নিয়েই কথা বলছিলাম যে আসলে সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচনটা কবে হবে। কিন্তু সংস্কার প্রক্রিয়া যেটা আসলে চলমান, যেটি মাত্র শুরু হয়েছে, আবার 10টি কমিশন তাদের প্রতিবেদন দিবে, তারপরে যে সংস্কারটা শুরু হবে সেটার গতিটা আসলে কিভাবে নির্ধারিত হবে এবং সেই গতিটা রাজনৈতিক দলগুলো কেমন দেখছে। বিরতির পর ফিরছি। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আলোচনাতে ছিলাম সংস্কারের গতি কেমন সেই প্রশ্নকে সামনে রেখে, এবং বিরতিতে যাওয়ার আগে সেই প্রশ্নটি রেখে গিয়েছিলাম। আমাদের সাথে রাজিকুজ্জামান রতন আছেন, তার কাছ থেকেই আমরা আসলে জিজ্ঞেস করি যে বর্তমানে আসলে সবসময় সরকার এবং ছাত্ররা বলে আসছে অন্য অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই অন্তর্বর্তী সরকারের মূল পার্থক্যটা হচ্ছে অন্য সরকার আসতো একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য, এই সরকার এসেছে দেশটাকে সংস্কারের পর নির্বাচনের দিকে যাওয়ার জন্য। কাজে শুরুর দিন থেকে এই দেশটা যাতে কোনো না কোনো সংস্কারের মধ্যে থাকে তারা সেই চেষ্টা করে যাচ্ছে। 3 মাসে যদি দেশের সংস্কারের প্রশ্নে আমি আপনার সাথে প্রশ্ন করি যে কতখানি সংস্কার আপনি হতে দেখেছেন, আপনি সেই উত্তরটা আমাকে দিবেন কিনা? দেখুন, একটা জিনিস খেয়াল করার মতো, এই সরকার পতনের আন্দোলন মানে যদি বলি ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে কি হবে, তার বলছে একটা গণতান্ত্রিক সরকার আসবে। তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা তো একটা ব্যক্তি শুধু করে না, তার তো প্রশাসনিক কাঠামো থাকে, তার পুলিশি ব্যবস্থাপনা থাকে, তার রাজনৈতিক একটা সংস্কৃতিও থাকে, সে সবগুলোকে পাল্টাতে হবে। ফলে কথা এসেছিল যে শুধু শেখ হাসিনার পদত্যাগটাই যথেষ্ট নয়, যে যে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এবং যে যে ধরনের আইনি কাঠামোটাকে ব্যবহার করে তিনি ফ্যাসিবাদ কায়েম করেছিলেন সেগুলো সংস্কার করতে হবে। সেখান থেকে তো প্রশ্নটা আসছে যে শেখ হাসিনার পদত্যাগী সমস্যার সমাধান হবে না, বরঞ্চ ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। তাহলে নির্বাচনী ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে, আমাদের সংবিধানে কোন কোন জায়গায় অসঙ্গতি আছে সেটা একটু দেখতে হবে, তারপরে আমাদের বিচার বিভাগের সংস্কার প্রয়োজন আছে কি না, আমাদের পুলিশের মধ্যে কোনো সংস্কারের প্রয়োজন আছে কি না, এগুলো যখন প্রশ্নটা আসলো তখন বলা হলো তাহলে এই সংস্কারগুলো আপাতত সংস্কারটা করে আমরা একটা নির্বাচনের এমন একটা জায়গায় যাব যে দেশ তো নির্বাচনের পথেই ভবিষ্যতে চলবে, নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, অবাধ হয়। গত 3টা নির্বাচন যেহেতু সুষ্ঠু হয়নি, ভবিষ্যৎ নির্বাচনগুলো সুষ্ঠু অবাধ হয়, এই জন্য নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান সংস্কার এই দুটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আর আরেকটা বিষয় এখানে ছিল, ক্ষমতা যদি মানুষকে ভয় দেখায়, ক্ষমতা যদি মানুষকে ভরসা না দেয়, ক্ষমতা যদি মানুষকে দুর্বিনীত করে, তাহলে শুধুমাত্র ফ্যাসিবাদ তৈরি হয় তা না, মানুষের মধ্যে বিক্ষোভটাও জন্ম নেয়। ফ্যাসিবাদ তো শুধু একা একা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করে না, তার কিন্তু পাল্টা প্রতিরোধ ব্যবস্থারও জনগণের মধ্যে জন্ম দিতে থাকে। যে কারণে দেখুন শেখ হাসিনার শাসনামলটা যত বেশি দুর্বৃত্ত শাসিত হয়েছে,
যত বেশি আওয়ামী লীগের নেতারা দুর্বিনীত হয়েছেন, তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভটাও তত তীব্র হয়েছে এবং যে কারণে তার দেশ ছেড়েও পালাতে হয়েছে। এইটা আমাদের একটু মাথায় রাখা দরকার যে সরকারই আসুক তার কিন্তু জনগণকে ভয় দেখানোর মানসিকতাটা পরিত্যাগ করতে হবে। তাহলে কি করতে হবে? নির্বাচনের এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যাতে শুধুমাত্র এই নির্বাচন নয়, ভবিষ্যতেও নির্বাচন নিয়ে কোনো জালিয়াতি না হয়। নির্বাচনের কয়েকটা তো ফ্যাক্টর থাকে। নির্বাচনে জনগণ যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারেন, ভোটটা যেন আবার ঠিকমতো গণনা হয়, সেটা ভোটের পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা আসবেন তারা যেন প্রতিহিংসা পরায়ণ না হয়ে ওঠেন, তারও একটা থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে। দুর্নীতির ব্যাপারটা দেখুন, ক্ষমতায় থাকলে কোনো দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যায় না, ক্ষমতা হারালেই সব দুর্নীতি ক্ষমতা পাওয়া যায়। তাহলে এই যে দুর্নীতি দমন ব্যুরো যেটা, দুর্নীতি দমন সংস্থা যেটা, সেই দুর্নীতি দমন সংস্থার তার অভ্যন্তরে কি দুর্নীতি আছে না দুর্বলতা আছে? যদি দুর্নীতি থাকে সেগুলো দূর করতে হবে, আর দুর্বলতা থাকলে সেটাকে দূর করতে হবে। এই কারণে আপনি যে পয়েন্টগুলি বলেছেন প্রত্যেকটা পয়েন্টে একটা করে কমিশন গঠন হয়েছে, প্রত্যেকটা বিষয়ে একটা করে গঠন, 10টা গঠিত হয়েছে। প্রতিবেদনের পর নিশ্চয়ই এই আপনি যা যা চাচ্ছেন বা রাজনৈতিক দলগুলি যা যা চাচ্ছে সেই অনুপাতে সরকার কাজ করতে থাকবে ধাপে ধাপে, এবং অনেক কিছুর উপরে নিশ্চয়ই নির্ভর করবে যে সেগুলো বাস্তবায়ন করা কঠিন হচ্ছে নাকি সহজ হচ্ছে। কাজে সেই সময়টা কি রাজনৈতিক দলগুলি দিবে না? অবশ্যই। কাজে সেই সময়টা যদি বেশি লাগে, একটু বেশি না, যদি বেশিও লাগে কোনো অসুবিধা নেই, কিন্তু বলা হচ্ছে কি সেই কাজের চাইতে পার্শ্ব কাজের দিকে যদি মনোযোগ বেশি হয়, যদি দেখা যায় আমাদের হঠাৎ করে এমন এমন ইস্যুকে সামনে নিয়ে আসা হলো, দেখা গেল যে মূল কাজের দিকে নজর নেই, অন্যান্য কাজের দিকে নজরটা বেশি। আমরা সাময়িকভাবে কি জিনিস চেয়েছিলাম, যে দুর্বৃত্তপনার কারণে বাজার ব্যবস্থায় সিন্ডিকেট করা হওয়ার কারণে দ্রব্যমূল্যটা ঊর্ধ্বগতি হয়েছিল সেটাকে একটু নিয়ন্ত্রণ করো, অর্থনীতিতে যে লুটপাট হয়েছিল সেটা একটু বন্ধ করো, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করাটাই যথেষ্ট নয়, দুর্নীতির টাকাটাকে উদ্ধার করার চেষ্টা করো। এগুলো যদি করলে মানুষ বলতো হ্যাঁ সাময়িক একটা। আপনি যে 3টা পয়েন্ট বলেছেন সেই ক্ষেত্রে কতটুকু অগ্রগতি? সেই ক্ষেত্রে কিন্তু অগ্রগতি খুবই দুঃখজনক, হ্যাঁ দুঃখজনকভাবে স্লো। এবং এই পর্যায়ে যদি থাকে, আমি তাহলে গোলাম সারোয়ার মিলনের কাছে আসি। তারই ধারাবাহিকতার কাজ ধরে যে 3টা আমরা অগ্রাধিকার দিয়েছিলাম, সেই 3টা সংস্কারের কাজের ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো বলছে যে এটা অনেক স্লথ। এই স্লথ গতি যদি সামনেও একইভাবে চলতে থাকে তাহলে নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে হবে, এটা সম্ভব হবে না, কারণ সব তো শেষ করে যাবে। তখন আপনাদের অবস্থান কি থাকবে, মানে কি করতে বলেন তখন? দেখেন, প্রথমে আমার ভাই দুদু আমার খুব আত্মার লোক, কাছের লোক, সে বলছে যে আমরা কি সাপোর্ট করি না কি, এরকম একটা কথা বলছে, হয়তো খুব আপনজন বলে একটু খোঁচা মারছে। আপনারা এখানে আমি জানেন যে এটা আমার বলতে হবে এই কারণ আমরা কাজী ফিরোজ রশিদের নেতৃত্বে 18ই জুলাই আমরা সমর্থন করেছি ছাত্র আন্দোলনেরকে, এবং 3রা অগাস্ট আমরা সরকারের পদত্যাগ চেয়েছি। এটা আপনার ডিবিসিতে আছে, সব মিডিয়াতে আছে। যাই হোক, আমি এটা একটু ক্লিয়ার করলাম এর কাছে। তো কথা হচ্ছে যে আপনি যেটা বললেন ডিসেম্বরের মধ্যে তারা সংস্কারের যে কমিটিগুলি করেছে, আমি তো সেটা বললাম, একটা রোড ম্যাপ তাদেরকে বলতে হবে বাই এন্ড ডিসেম্বর আর জানুয়ারির প্রথম দিকে। ওইখানে যেটা দুদু সাহেব যথার্থ বলেছেন, গতিটা সে কী গতিতে আগাচ্ছে, কচ্ছপ গতিতে না যত যুক্তিসঙ্গত গতিতে, এটা তো আমরা যারা রাজনীতি করি কাজ দেখে বোঝা যাবে। এবং এটা জানুয়ারিতেই কিন্তু এটা যেটা বললো আপনি প্রথমেই বলছেন যে বিএনপি জানুয়ারিতে নামবে, সব পার্টি তার মতো করে শেষ হবে, যেমন আমরা। আমি সেটা বুঝি নাই, আমি এই জায়গাটা আপনার কাছে 31শে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলি প্রতিবেদন দিবে, সংস্কার কমিশনগুলো। সংস্কার কমিশনের কাজ শুরু না হতে হতেই রাস্তায় নেমে যাবে রাজনৈতিক দলগুলো, এটা কেমন কথা? 31শে ডিসেম্বরের মধ্যে তারা দিবে এবং তারপর তাদের মানে সুপারিশগুলি দিবে, হ্যাঁ দেওয়ার পর তারপর জানুয়ারিতে নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে বিএনপি বড় দল কিংবা অন্যান্য দল সহ যেভাবে অতীতে বসেছিল তারা বসবে। সেই বসার থেকে তো একটা নিশ্চয়ই তারা, আবারও বলছি, এই সরকার কিন্তু আমাদের সকলের সরকার, ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। ভারতের আধিপত্যবাদী শক্তি অনেক ষড়যন্ত্র করছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, আমরা এটা মাথায় রেখে কিন্তু এগোচ্ছি। এখানে আমরা 3জন ছাত্র রাজনীতি করে আসা, আমরা হয়তো আমাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু এখানে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে। তো আমরা যেটা করতে চাই যে সেই জায়গা তো আমি বললামই যে সেখানে যদি তারা যুক্তিসঙ্গতভাবে বলে যে এই কাজগুলি করতে আমার জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে হবে না, ফেব্রুয়ারি মধ্যে লাগবে, সে তো আলোচনার ব্যাপার, কিন্তু এটা একটা ইয়ের মধ্যে হইতে হবে। তার মানে আমি স্পষ্ট করি, আপনি বলছেন যে ডিসেম্বর 31 তারিখের মধ্যে সব সুপারিশ দিলে জানুয়ারি নাগাদ সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসে এই সংস্কার করতে আমার কতদিন সময় লাগবে সেটা রাজনৈতিক দলগুলোকে জানানো, এটাই হচ্ছে। আচ্ছা, আমি লাস্ট একটা কথা বলি, যে যেটা উনি প্রায়োরিটির কথা বলছেন, প্রায়োরিটির সাথে এই কাজগুলি করতে হবে। পাশাপাশি
আমরা যারা যে দলই আছি, এখানে বিএনপি বড় দলের প্রতিনিধি দুদু সাহেব করছেন, বিএনপির এখানে যে মেসেজটা যাওয়া উচিত ছাত্রদের উদ্দেশ্যে বলবো, কারণ ছাত্রদের প্রতি আমার কিছু কথা আছে। তারা রাষ্ট্রপতিকে হঠাৎ সরাতে চাইলো, পারলো না। জাতীয় পার্টির অফিসে আগুন দিয়ে দোসরদেরকে নিষিদ্ধ করতে চাইলো, পারলো না, কারণ তাতে এতে করে জনগণ সমর্থন দেয় নাই। তা যখন বলল যে দ্রব্যমূল্য এগুলি কমানোর জন্য এটা আমাদের দায়িত্ব না, মানুষ কিন্তু এটা কিনেছে। এবং আজকে আহতরা বিক্ষোভ করছে স্বাস্থ্য উপদেষ্টার সামনে যে তাদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। অর্থাৎ প্রায়োরিটি ঠিক করে নির্বাচনের টার্গেটটা আপনি ঠিক করে দিতে হবে। এবং ওদের পক্ষে একটা কথা বলবো, ওরা যে 24-এর গণ আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা যারা রাজনীতিবিদ আছে সেটা যেন ধারণ করি। যদি ধারণ না করা হয় তাহলে তারা তো একটা নতুন রাজনৈতিক শক্তির অনিবার্যতা প্রয়োজন ফিল করতে পারে, যে তারা চিন্তা করবে যে এই যে আমরা যেগুলি করেছি ভবিষ্যতে আমাদের এক্সিটটা কি, তাহলে তো আমাদের তো প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই আমি যেটা মনে করি যে তাদেরকে রাজনীতিবিদদের উপর আস্থা রাখা উচিত, এবং রাজনীতিবিদরাও তাদেরকে এই যে তাদের চেতনা এবং প্রবীণ এবং নবীনদের যে এটাকে কি বলে মেলবন্ধনটাকে যদি আমরা না করতে পারি, তাহলে হয়তো এখানে কিংস পার্টির জন্ম নিতে পারে, এখানে তো অনেক কিছু হইতে পারে। আমরা সেই দিকটা যাতে না হয়, আমরা রাজনীতি, যেমন আমার দলের কথা আজকে এক লাইনে শেষ করে দেই, জাতীয় পার্টি নতুনভাবে ঐক্যবদ্ধ প্রক্রিয়া আছে, যদি এটা ফেল করে তাহলে জাতীয় পার্টি নতুনভাবে নতুন ইয়েতে আবার নতুনভাবে আবির্ভূত হবে, আপনাদের কাছে বলে দিলাম। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু। যে কথাটি হচ্ছে আসলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন রাজনৈতিক দল আসবে কিনা, ছাত্ররা কি ভাবছে, ছাত্ররা আসলে রাজনীতিবিদদের সাথে আস্থা রাখেন কিনা, নাকি কি করবেন। কিন্তু আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখছি যে তারা যে জায়গাটাতে এখন পর্যন্ত আছে, তারা নতুন করে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন, এবং তারা মানে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি, জি, আহ্বায়ক কমিটি ডাকা হবে এবং পূর্ণাঙ্গ কমিটিও তারা ঘোষণা করতে চান। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে শুরু থেকে তারা কখনোই স্পষ্ট করেনি তারা দল গঠন করতে চান কিনা, কিন্তু চানও না সেটাও স্পষ্ট করেন নাই। মানে এরকম লালনের একটা গান আছে না, পাখি কেমনে আসে যায়, মানে এটা আধ্যাত্মিক ব্যাপার, মানে তারা করতেও চাচ্ছে কিনা এটা আপনি কনফার্ম না, হ্যাঁ, আবার করবে কিনা সেটাও না। কিন্তু যে ইয়েটা আসছে, যেহেতু ছাত্ররা এখানে বড় একটা অংশ এই চলমান অবস্থায়, সেখানে ছাত্রদের বিষয়ে আসলে বিএনপি কি আলাদা করে কিছু ভাবে কিনা, তাদের কেমন করে দেখে? আমরা ছাত্র আন্দোলনকে সমর্থন করেছি, আচ্ছা, একে দ্বিধাহীনভাবে। আমাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, যেটা আমরা করতাম, এটা উনি একসময় করেছেন, সেই সংগঠন তারা তাদের পাশে গিয়ে দাঁড়াইছে, এবং এটা বিএনপির সিদ্ধান্ত যে তোমরা তাদের পাশে দাঁড়াও, তাদের মতো করে কাজ করো। এবং বিএনপি একটা পরিসংখ্যান জাতির সামনে উপস্থাপন করেছে, এই মৃত্যু প্রায় 450-র ঊর্ধ্বে যারা শহীদ হয়েছে, তার মধ্যে 450 বিএনপিরই ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠন সেখানে আছে। তাহলে আমরা রক্ত দিয়ে তাদেরকে সমর্থন দিয়েছি, তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে গেছি। এবং আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন যে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে এবং এখন থেকে তাদের পাশে গিয়ে যা যা দায়িত্ব নেওয়ার সেটা নিবে। তাহলে এই ছাত্র আন্দোলন সম্বন্ধে আমাদের কোনো দ্বিধা নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে তারা যদি নতুনভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে সংগঠনে রূপান্তরিত করে, তাহলে একটা রাজনীতি থাকতে হবে। যেমন 52 ভাষা আন্দোলনের পরে ছাত্র ইউনিয়নের জন্ম, ছাত্র ইউনিয়ন, এবং ছাত্র ইউনিয়ন ধারাবাহিকভাবে তারা ভূমিকা পালন করছে। এই ছাত্র আন্দোলনে একসময় জাতীয় ছাত্র দল তৈরি হয়েছিল ভাসানীর, তারপরেই কিন্তু 5টা সংগঠন মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট, যেটা বিএনপি, এবং জাতীয়তাবাদী ছাত্র দল, একটা সুনির্দিষ্ট রাজনীতির ভিত্তিতে। তো বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন আছে, তারাও নিশ্চয়ই একটা রাজনীতির কথা বলবে, এবং স্পষ্ট হলে আরও ভালো হবে। এবং আমি ছাত্র রাজনীতি যেহেতু করেছে, আমার তাদের প্রতি এক ধরনের ভালোবাসা থাকবে, কিন্তু তখনই তারা সফল কি ব্যর্থ হবে, তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ যদি না করতে পারে, তাহলে একটা জটিলতার মধ্যে তারা থাকবে। সেই জন্যে গণতান্ত্রিক আন্দোলনে তারা ভূমিকা পালন করেছে। কোনো না কোনো ছাত্র সংগঠনের খুব সাধারণ পর্যায়ের নেতৃত্ব তারা ছিল,
প্রেসিডেন্ট সেক্রেটারি না ছিল না একদমই না। সেজন্য আমি মনে করি যে তারা ইতিহাসে ইতিমধ্যে তাদের জায়গা করে নিয়েছে, কিন্তু সেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা সমর্থন অব্যাহত তখনই থাকবে মানুষের প্রয়োজন অনুযায়ী তারা কাজ করতে পারছে কিনা। যেমন এই একটু আগে কিন্তু সব আমরা দুজন মানে সহকর্মী তারা কিন্তু বললেন যে মানুষের যে কষ্ট, এই যে মানে কি বলে এটা সিন্ডিকেটটা আমরা ভাঙতে পারি নাই, সরকারও ভাঙতে পারেনি, তারাও ভাঙতে পারে নাই। আবার আপনি দেখেন না, ইতিমধ্যে শ্রমিকের উপর গুলি চালানো হয়েছে, শ্রমিকরা আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। এই শ্রমিক এই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছে, কিন্তু তারা তাদের কষ্টের কথা বলতে পারবে না। বলতে গেলে আপনি তাকে আক্রমণ করবেন, এটা তো ঠিক না। কৃষকরা কি ভালো আছে নাকি? এই দেশে যারা খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের আশা পূরণের, তাদের ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভূমিকা যদি সঠিকভাবে বা সরকার এমনকি আমরা যদি না রাখতে পারি, তাহলে তো ক্ষুব্ধ হবে। সেই জন্যে আমার কাছে মনে হয় যে আমরা খুব টার্নিং পয়েন্টে আছি, যে স্বপ্ন, যে ভালোবাসা, যে লক্ষ্য আমরা জাতিকে দেখিয়েছি, সেই স্বপ্ন পূরণের একটি পথ খুঁজে বের করতে হবে। সেটি হচ্ছে নির্বাচিত গণতান্ত্রিক একটি সরকার। সেই সরকারের মূল বিষয়টা হচ্ছে আপনি সংস্কার করেন, সংস্কার প্রতিনিয়ত একটি প্রবাহমান নদীর মতো, কিন্তু সংস্কারের প্রশ্ন রেখে আপনি মানে মূল কাজটা আমি এই ক্ষেত্রে মনে করি ইলেকশন, সংস্কার বাদ দিচ্ছি না, সরকারও বলেছে পাশাপাশি চলবে। যেমন আমি একটু 1 মিনিট সময় নিই, সেনাপ্রধান প্রথম বলেছে 1.5-2 বছরের মধ্যে, 18 মাসের ভিতরে সেনাপ্রধান, তা আমি সে সময় তাকে ধন্যবাদ দিয়েছি। এমনকি আসিফ নজরুল সাহেব তিনিও বলেছেন ডিসেম্বরের মধ্যে হবে। তখন পরের দিনই তার জানি না আবার ব্যাখ্যা করছে যে এটি ডক্টর ইউনূস সাহেবই সময়টা নির্ধারণ করবেন। তো ইউনূস সাহেব তো বলে দিছে যে ট্রেন ছেড়ে দিছে। তাহলে আমার কাছে মনে হয় একটা খালি শব্দ বাকি আছে, মাসটা দিনটা বলতে। এইটুকু বললে বোধহয় কাজ শেষ। নিশ্চয়ই এইটুকু বললে কাজ শেষ। এবং যে এই সরকারের কাছে সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতার যে দাবি ছিল, যা কিছু ঘটে আসছে, সাধারণ জনগণ যার দিকে তাকিয়ে থাকে, প্রধান যে সংস্কারগুলো সেগুলোর দিকে এই সরকার একটু নজর দিয়ে শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা, অগ্রাধিকারে সেগুলো আছে কিনা, তার মধ্যে অন্যতম আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভাঙা, এগুলো আসলে এই সরকার করে যেতে পারবে কিনা, সেই সময় দিবে কিনা। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্তে আমরা আছি এবং আলোচনাতে ফিরতে চাই। রাজিকুজ্জামান রতন আমাদের সাথে আছে। প্রশ্নটা আপনাকে দিয়েই শুরু করি, যে সকল রাজনৈতিক দল যেমন জানে, সবাই তেমন জানে যে সকল সংস্কার একসাথে করা সম্ভব নয় আসলে, কিন্তু এই সরকার কিছু সংস্কার করে গেছে যারা রাজনৈতিক দলগুলি যা করতে পারতো না। জনমানুষের এইরকম একটা আকাঙ্ক্ষার জায়গা পূরণ করতে এই সরকার পারবে কিনা, যদি পারে সেটা কি বিষয় হওয়া উচিত অগ্রাধিকার? ছোটবেলায় মা অনেক সময় অনেকে বলতেন যে এত বড় বড় লোকমা তুলিস না, গলায় আটকে যাবে। সেটা যেমন একটা শিক্ষা ছিল। আবার কখনো কখনো বড় হয়ে শিখেছে এত বড় বোঝা নিও না যেটা তুমি বহন করতে পারবে না। জীবন চলার পথে এগুলো খুব খেয়াল রাখা দরকার, রাজনীতিতেও এটা খেয়াল রাখা দরকার। অন্তর্বর্তীকালীন সরকার, একটা ফ্যাসিস্ট রেজিম থেকে গণতান্ত্রিক সরকারে যাওয়ার মাঝখানের অন্তর্বর্তীকালীন সময়, তারা তাদের ওজনটা বুঝতে হবে যে তারা কি করবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি পথ নির্দেশ করে যাবেন, আর অতীতের যে দুঃখজনক বেদনাময় অভিজ্ঞতা ছিল সেখান থেকে ভবিষ্যতের জন্য কি শিক্ষা রেখে যাবেন। সেটার জন্য তারা যদি কাজ করেন তাহলে জনগণ কিন্তু তাদেরকে মনে রাখবে। 1, 2 নম্বর, ভবিষ্যৎ আমাদের রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে যদি যারা নির্বাচনপন্থী রাজনীতি করেন তারাও তো চান একটা সুষ্ঠু ধারাবাহিক প্রক্রিয়ায় নির্বাচনটা যাক। যেমন একটা ছোট কথা বলি, ট্রাম্প বাইডেনের সঙ্গে দেখা করতে গিয়েছেন। বাইডেন তার সঙ্গে কথা বলতে, ট্রাম্প একটা কথা বলছেন যে পলিটিক্স ইজ টাফ বাট দ্য ট্রানজিশন শুড বি স্মুথ। তাহলে হ্যাঁ, রাজনীতিতে বিরোধ থাকতে পারে, কিন্তু ক্ষমতা হস্তান্তরটা যেন একটা নিয়ম মাফিক হয়, একটা স্মুথ হয়, সেটার জন্য সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পদ্ধতি যেন থাকে। আমরা তো এইটুকু চাই। আর আরেকটা চাই কি, অবৈধ ক্ষমতা অর্জনের পথ যেমন বন্ধ হোক, অবৈধ সম্পদ অর্জনের পথ যেমন বন্ধ হোক, তেমনি যারা এই সমস্ত সম্পদ অর্জন করেছেন তারা শাস্তির মুখোমুখি দাঁড়াক। গোটা দেশটাকে ছোবড়া করে দিয়ে একদল মানুষ সম্পদের পাহাড় গড়বে, এটা জনগণের বহন এবং তারা ধরাছোঁয়ার বাইরে থাকবে, এটা হতেই পারে না। এই জায়গাগুলোতে যদি সংস্কার করে মানুষ বলবে যে হ্যাঁ, একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অন্তরের কথাটা বলেছিলেন,
এবং ভবিষ্যতের রাজনীতিটাকে স্মুথ করার চেষ্টা করে গিয়েছে। একদম, অনেক ধন্যবাদ। সারওয়ার মিলন, একটু যদি বলতেন আপনার অগ্রাধিকার কি, যেটা করা উচিত? অগ্রাধিকারের কথা তো আগে বলে গেছি, একটি কথা বলতে চাই যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আর ইতিহাস এতই নির্মম যে ইতিহাস যখন শিক্ষা গ্রহণ করে কান ধরিয়ে শিক্ষা দিয়ে দেয়। কেন এই কথাটা বললাম? 1/11 হয়েছিল, অনেক প্রত্যাশা ছিল, অনেক সংস্কার, তখন সেই সংস্কারের পক্ষে আমার মতো অনেকেই সে কথা বলেছিল 4 বছর পার্লামেন্টের মেয়াদ হবে কিংবা ইত্যাদি ইত্যাদি, আজকে যেগুলি বলা হচ্ছে, হয় নাই। আমরা এবার সেই সংস্কারটা পেতে চাই, এটা মানুষের আকাঙ্ক্ষা। তো এখন কথা হলো কি যে আমরা কি চাই, আপনার প্রায়োরিটিটা হলো যেটা বলছেন যে বিদেশ থেকে, সিঙ্গাপুর থেকে তো অতীতে তো টাকা আনা হয়েছে, তো সিঙ্গাপুরে যে টাকাগুলি আনছে সে টাকাটা আনা হোক, এবং যেসব দেশে বাংলাদেশের সাথে চুক্তি নাই সেটা চুক্তি করে ডক্টর ইউনূসের মতো নেতৃত্বে যে সরকারটা আছে সেই চুক্তি করে টাকা আনার ব্যবস্থাটা করা যেতে পারে। এবং যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী পরিচিত, এবং তার জন্য একটু লাস্ট কথাটা হচ্ছে আমার, আগামী বাংলাদেশে আমরা চাই গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি বৈষম্যহীন সমাজ, এবং যেখানে ফ্যাসিস্ট বিরোধী বিধিবিধান করে নতুন বাংলাদেশ করব, যে এই নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলেছি, এবং এইটাই হোক আমাদের কামনা। এবং তরুণদেরকে বলবো যে তাদের আকাঙ্ক্ষাকে আমরা রাজনীতিবিদরা ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাব। এটা আপনার কি মনে হয় যে কিটা সংস্কারের প্রশ্ন কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু আমাদের দেশে সকল রাজনৈতিক দলগুলোই করে আসছে। তো এই সরকার সংস্কারের জন্য এই যে বিএনপি আজকে যে সেমিনার করলো 31 দফা রাষ্ট্র মেরামত, এটা কিন্তু 2030 বেগম জিয়াই দিয়েছিলেন, 27 দফা ছিল। কিন্তু গত 3-4 বছর কিন্তু যে মানে হাসিনা বিরোধী যে আন্দোলন, সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল মিলে তাৎক্ষণিকভাবে বারবার বসছে। এমন কোনো রাজনৈতিক দল হাসিনা বিরোধী আন্দোলনের সময় ছিল না যাদের সঙ্গে আলোচনা হয়নি। এবং এখন সেটা কিন্তু 31 দফা, এটা কিন্তু বিএনপির একক কোনো প্রচেষ্টা না। মানে 2030টা 27 দফা এটা আমাদের ছিল, কিন্তু সমৃদ্ধ হয়েছে পরবর্তী। সেই জন্য রাষ্ট্র সংস্কারের ব্যাপার বা মেরামতের ব্যাপার এটা আমাদের কাছে আছেই। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো যত নিবিড় থাকবে সরকারের সঙ্গে, সরকারের উদ্যোগের কাজ খুব গতি পাবে। আর যদি এই জায়গাটা একটু দূরত্ব বাড়ে, সন্দেহ বিশ্বাস তৈরি হয়, তাহলে প্রধান কাজ থেকে সরে যাবে। আমার কাছে মনে হয় সেই সময়টা সরকার বিবেচনায় নিয়ে, সরকারও নির্বাচন চায় কিন্তু ওই সংস্কার আগে